সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। আজকে আরেকটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হবে ঘূর্ণিঝড়ের নামকরণের পদ্ধতি। এই ভারত মহাসাগর বা বঙ্গোপসাগর, উত্তর ভারত মহাসাগরে সৃষ্ট যে ঘূর্ণিঝড়গুলো, সেগুলোর কিভাবে নামকরণ করা হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো পাশে থাকবে, ভিডিওটা সম্পূর্ণ দেখবে, তাহলে বুঝতে পারবে সমুদ্রের ঘূর্ণিঝড়গুলোর নাম কিভাবে করা হয়। তো আমরা জানি যে সমুদ্রে বড় বড় বিধ্বংসী ঘূর্ণিঝড় সৃষ্টি হয় এবং এর মধ্যে ব্যাপক ক্ষতি সাধনের বা ক্ষয়ক্ষতি সম্পন্ন বা ক্ষতি সাধনের যে শক্তি সম্পূর্ণ ঘূর্ণিঝড়গুলো সম্পর্কে সঠিক তথ্য জানানোর জন্য ঘূর্ণিঝড়ের আলাদা আলাদা নামকরণ করা হয়। এই নামকরণের সুবিধা হলো যে কাছাকাছি একই সময়ে দুটো ঘূর্ণিঝড় সৃষ্টি হলে তার মধ্যে প্রবল ঘূর্ণিঝড়টাকে কিভাবে আলাদা করা হয়, কিভাবে শনাক্ত করা হয়, তার জন্য এই নামকরণ করা হয় ঘূর্ণিঝড়ের। আর এজন্যই বিশ্ব আবহাওয়া সংস্থা, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট 2000 খ্রিস্টাব্দে থেকে এই নামকরণ প্রথা চালু করে, যে কোনো সমুদ্রে ঘূর্ণিপাতটি সৃষ্টি হয়েছে তার ভিত্তিতে নামকরণের ক্ষমতা দেওয়া হয়েছে ওই সমুদ্র সংলগ্ন দেশগুলিকে। কী কী? যেমন আরব সাগর, বঙ্গোপসাগর, উত্তর ভারত মহাসাগরের ঘূর্ণিপাত সৃষ্টি হলে তার ঠিক করে বা নাম ঠিক করার দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের প্রধান যে আবহাওয়া দপ্তর, সেটা হচ্ছে দিল্লির মৌসুম ভবন বা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরকে দেওয়া হয়েছে। তারা সেখানেই ঠিক করা হয় কোন নামটা দেওয়া হবে। তবে এই নামকরণ করার একটা পদ্ধতি আছে, প্রসেস আছে, কারণ হট করে তো এই নামকরণটা হয় না। সেই পদ্ধতি বা প্রসেসটা হলো যে আরব সাগর, বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে যেসব ঘূর্ণিঝড় সৃষ্টি হয় বা ঘূর্ণিপাত বা ঘূর্ণিঝড় আঘাত হানে বা আঘাত হানতে পারে, এই রকম তার তীরবর্তী যে দেশগুলো আছে, যেমন প্রধান 8টা দেশ, যেমন ভারত, বাংলাদেশ, মায়ানমার, মালদ্বীপ, ওমান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, এই 8টি দেশের আবহাওয়া দপ্তর থেকে ঘূর্ণিঝড়ের 8টি করে নাম নেওয়া হয়েছে। তাহলে 8টি করে যে নাম হয় তাহলে হবে 8টা 64, 64। এই 64টা নামের একটা তালিকা ভারতের রাজধানী দিল্লির যে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর, যেটার নাম হচ্ছে মৌসুম ভবন, সেই ভবনের এই 64টা নামের একটা তালিকা আছে। এই 64টা নামের একটা তালিকা আছে ক্রম অনুসারে, আলফাবেটিক্যালি, ইংরাজি আলফাবেটিক্যালি। এই 64টা নামের একটা সিরিয়ালি তালিকা আছে, সাজিয়ে রাখা হয়েছে একের পর এক ঘূর্ণিঝড়ের হলে তাদের সেখান থেকে নাম নিয়ে সেই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়। এইটা মনে রাখবে। তো এই সারিতে নামগুলো নির্দিষ্ট ক্রমে সাজানো আছে একটা তালিকার মধ্যে, শিডিউলের মধ্যে 8টি দেশের, যেটা ইংরেজি অ্যালফাবেটিক্যালি। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে 2007 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে বাংলাদেশের আছড়ে পড়ে একটা মারাত্মক ঘূর্ণিঝড়, যেটার নাম হচ্ছে সিডার। কি নাম? একটা খুবই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ছিল, সেটার নাম ছিল, সেই সাইক্লোনটার নাম ছিল সিডার। এই সিডার নামটি দেওয়া হয়েছিল ওমানের দেওয়া একটা নাম। এই সিডার নামটি ওমানের দেওয়া একটা নাম, মনে রাখবে। এই ইংরাজি বর্ণক্রমে ওমানের পরেই পাকিস্তানের নাম আসে। তার মানে কি, এই সিডারের পরে যে ঝড়টা হবে সেটা নাম হবে পাকিস্তানের দেওয়া নাম। তাই এই অঞ্চলে আছড়ে পড়া সুপার সাইক্লোনটির নাম বা ঘূর্ণিঝড়টিতে পাকিস্তানের দেওয়া নাম হলো
নার্গিস, কারণ ওমানের পরে পাকিস্তানের সিরিয়াল ছিল, এই কারণে পাকিস্তানের নাম ছিল। এইভাবে 64টা নামের তালিকা থেকে এখনও পর্যন্ত অর্ধেক নাম ব্যবহার করা হয়েছে। সুতরাং আগামী বেশ কয়েক বছর এই অঞ্চল মানে এই সব অঞ্চলে ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, আরব সাগরের যেসব ঘূর্ণিঝড় হবে সবগুলো এই ঠিক করা হবে এই তালিকা থেকে, তালিকা অনুসারে। হ্যাঁ, যেমন আয়লা নামটি মালদ্বীপের দেওয়া, লায়লা নামটা পাকিস্তানের দেওয়া। হ্যাঁ, এইভাবে সব বা সমুদ্র অঞ্চলেই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়। তো এই ছিল আলোচনার বিষয়, কীভাবে ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়। তো আজকের ক্লাস এই পর্যন্ত। তোমরা ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, এই আশা রাখছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।